এটা কাদের ছিল? এনসিপি নেতাদের। তারা বলছিল না যে যদি ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য পেতাম। তাদের মধ্য থেকে কিন্তু এই খায়েশটা আসছিল, আমরা যদি স্মরণ করি, তাই না? তাদের হুম। মধ্য থেকে প্রথম এটা আসছিল। সুতরাং তারাই যদি বলে যে তারা গণতন্ত্রের দিকে যেতে চায় আর অন্যরা 29 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, তাদের একটা চালাকি। এবং তাদের মুখ দিয়ে এটা বের হওয়ার উদ্দেশ্য হলো তারা আগে বলে এটা দায় থেকে এড়ানোর চেষ্টা করছে যে তারাই এইটার অংশ ছিল। এটা আমার কাছে মনে হয় যে আগে ভাগেই, যেটা আগেই দেখবেন না, জামাতের আমিরকে যখন রয়টার্স জিজ্ঞাসা করছে, প্রশ্ন উত্তর পর্ব চলছে, তখন সে আগ বাড়ায় ভারতের সাথে মিটিং এর কথা বলতেছে। সে কিন্তু আগে কখনো বলেনি। সে জানে রয়টার্স তাকে ওই প্রশ্নটা করবে এবং সেই প্রশ্নটা কোন অ্যাঙ্গেলে আসবে জানে। সে আগে থেকে ওটা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ঠিক একইভাবে আসিফ মাহমুদের বিষয়টাও একই। ডিপ স্টেটের বিষয়টা আমরা কিভাবে দেখি, অ্যাক্টিভিস্ট, আমি যেহেতু অ্যাক্টিভিজম করি, আমাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের মানুষগুলো যোগাযোগ করার চেষ্টা করে। যেমন আপনার হলো অধিকারের আদিলুর রহমান স্যারের যে প্রতিষ্ঠান, আমরা যখন আন্দোলন করতাম খুব যোগাযোগ করতো, এবং সেখানের জহির মোস্তাইন, ছোটন সাহেবের নাম শোনা যায়, তারা অনেক বেশি যোগাযোগ করে আমাদের আন্দোলনটাকে আহ তারা হলো ক্যাপিটালাইজ করার চেষ্টা করতো আর কি। অথবা আমাদেরকে সামনে রেখে তারা পিছনে একটা কিছু অন্য কাউকে দেখাতো, অন্য কাউকে দেখাতো। এটা আমরা বুঝি যে আমাদেরকে আমাদেরকে সামনে, মানে তারা কিছু তৈরি করার যোগ্যতা রাখে না, বাট আমরা কিছু তৈরি করে ফেললে ওইটাকে একটা সেল করার একটা তৎপরতা তাদের আছে। হ্যাঁ। তো এফআইডিএস নামে একটা সংগঠন আছে, এই সংগঠনটা বাংলাদেশে অ্যাক্টিভিস্টদের মধ্যে খুব বেশি ফাংশন করে। তারা মানে এমনি তারা কিছু সৃষ্টি করে না, বাট কোনো একটা কিছু ঘটে গেলে তারা ওইটাকে ছোটখাটো একটা ছোট একটা ফান্ড দেওয়া, চকলেট খাওয়ানো, এই ধরনের কার্যক্রম করে তারা ওইটা আবার অন্য জায়গায় গিয়ে বিক্রি করে। তো সেইটাই ডিপ স্টেট কিনা আমি জানি না আসলে। হ্যাঁ, জানি না। তবে ডিপ স্টেটের বাংলাদেশের উপরে কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। এটা আমার কাছে যেটা মনে হয়, আমাদের গণ অভ্যুত্থানে ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না। তবে গণ অভ্যুত্থানের পরে একটা নির্দিষ্ট গোষ্ঠীর লোককে এক এক জায়গায় করে, যে তারা একটা একটা ওই যে ইয়ে বারে গিয়ে একটু হালকা টান দেয়, এরকম একটা টিম আছে না? ওই টিমকে এক জায়গায় নিয়ে গিয়ে একটা সরকার বানায় দেওয়া, এই কাজটা এটা হয়েছে, এটা আমার অনুধাবন। এবং এরা প্রত্যেকেই সেই ক্লাবের মেম্বার, সেই আড্ডার মেম্বার। হ্যাঁ, আপনি ঘুরে তার ঘুরে মানে দেখেন আপনি এরা। বলতে পারছেন, যেহেতু আপনি নিজে এই আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে আমরা জানি, তো যখন আপনি আন্দোলন করেছেন, এই মানে আমি যেটাকে জুলাই আন্দোলন বলছি আর কি, যখন সে আন্দোলন করেছেন তখন আপনি ডিপ স্টেটের কোনো অস্তিত্ব টের পান নাই। কিন্তু তারপরে যখন সরকার গঠনের প্রশ্ন উঠলো, তখন দেখা গেল যে একটা ডিপ স্টেটের একটা ভূমিকা হয়তো আছে বলে আপনার মনে হ্যাঁ, হচ্ছে, ওরা তাই কি? আমাদের বিজয়ী হওয়া আন্দোলনে আন্দোলনটা নিয়ন্ত্রণ নিয়েছে। এইটা একটা, এইটা একটা উপস্থিতি আমরা পেয়েছি, যে উপস্থিতিটা অর্থ অর্থ ইনভেস্ট করেছে এবং বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদেরকে কিনে তাদেরকে রাজি করিয়েছে যে কারা কারা উপদেষ্টা হবে, যাদের যাদেরকে কিনতে হবে, যে যে দরে কিনতে হবে, সেই অর্থায়নের বিষয়টি এখানে আছে। হ্যাঁ, সেইটা আমার আমার চোখে। এবং আমি যখন আমার সাথে ডক্টর ইউনূসের দেখা হয়েছে তিনবার, তিনবার আমি বসেছি, কথা বলার সুযোগ হয়েছে। অভ্যুত্থানের পরের কথা বলছে, আর অভ্যুত্থানের আগে যোগাযোগ হয়েছে। তো অভ্যুত্থানের আগে যোগাযোগ হয়েছে যখন ওনার নামে মামলা হলো, গ্রেপ্তার পরোয়ানা নেওয়া হলো, তখন আমি ওনার হুম। জন্য প্রতিবাদ করেছিলাম, প্রোটেস্ট করেছিলাম, এবং মশাল মিছিলও করেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে। ছিলেন মানে আপনার তার প্রতি ভালোবাসা থেকে বিষয়টা এরকম না যে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লরিয়েট তাকে এইভাবে ওয়ারেন্ট জারি করতেছে, আমরা একটা প্রতিবাদ করে ফেললাম। আর গণ অভ্যুত্থানের পরে তিনবার দেখা হয়েছিল, এবং তিনবারই আমার প্রশ্নটা ছিল এইভাবে, আপনি নির্বাচন নিয়ে কি ভাবছেন, বা হুম। আপনি ভিন্ন কিছু ভাবছেন কিনা, জনগণের সরকার কবে আসবে। প্রত্যেকটা বার ওনার উত্তর ছিল উনি খুবই বিরক্ত হয়ে যেতেন আমার উপরে এটা শুনলে। এবং এই তিনবার জিজ্ঞাসা যখন করছি না, তিনবার জিজ্ঞাসা করছি, চতুর্থ বার থেকে যত প্রোগ্রাম হয়েছে আমাকে আর কোনোবার ডাকেনি সে, একটা বারও আর সেইটা কি ডাকেনি উত্তর? একবারে শেষ পর্যন্ত। এবং বলতো, সেইটা কি ওনার উত্তর একটাই দিলেন? কথা ছিল, আমরা তো এক সরকার থেকে আরেক সরকারের হাতে দায়িত্ব দেওয়ার জন্য আসিনি, আমরা এখানে ও, কিছু করতে চাই। এই একটা একটা উত্তর তার মুখস্থ, সে একটা কথাই বারবার বলতো। তিনবার দেখা আচ্ছা, হয়েছে, তিনবার। এতদিন পরে এসে আপনার কি মনে হয়, ওই যে উনি বলতেন প্রতিবার আপনার একটা প্রশ্নের জবাবে একটাই উত্তর দিতেন যে আমরা কিছু একটা করতে চাই,
আপনার কি মনে হয় যে আমাদের দেশে গণতন্ত্রের জন্য ওনারা কি কিছু একটা করতে পেরেছেন? না, উনি নিজেই তো একজন অগণতান্ত্রিক ব্যক্তি। আপনি কোন সময় বাংলাদেশের সাংবাদিকদের সামনে দাঁড়াতে দেখছেন তাকে? কখনো মুখোমুখি দাঁড়াতে দেখছেন? এখন প্রধানমন্ত্রী যেভাবে সাংবাদিকদের ডেকে কথাবার্তা বলছে, ডক্টর ইউনূস কোনদিন বলছে? বলেনি। একজন মানুষের ভিতরে মিনিমাম সততা থাকলে সে সাংবাদিকদের সামনে আসে। ওনার মাঝে এইটুকু ঘাটতি ছিল, এবং যে জন্য উনি সাংবাদিকদের ফেস করতো না। হুম। তো এখন তাহলে এই আপনার আপনার বক্তব্য হচ্ছে যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যে ডিপসেটের কাহিনী বলছেন, এটা আপনার কাছে মানে একটা মনে হচ্ছে যে নিজেদের কথাটাই নিজেদের উপর দায়টা যদি আসে, সেটাকে ঢাকা দেওয়ার জন্য আগে ভাগে উনি আরেক দিকে চাপাচ্ছেন একটা কল্পিত কোনো অবয়বের উপর। না, আমি আপনাদেরকে বলি, এই গণ অভ্যুত্থানের পরে ডাকসুর এখানে একটা ছোট আড্ডা বসতো। এই আড্ডা থেকে এই যে আক্তার আছে না, আক্তারের পিএস আতিক, তারপরে সার্জিসের পিএস টিএস, এরা মিলে এখানে নিয়মিত আড্ডা দিত, আর এখান থেকে ঠিক হতো কোন দপ্তরে কাকে বসাবে এবং দর কত। এবং এখানে সরকারি ওএসডি হওয়া বিভিন্ন কর্মকর্তারা গিয়ে সিরিয়াল দিত। হ্যাঁ, তারা এখানে সিরিয়াল দিত, অপেক্ষা ঘন্টার পরে ঘন্টা, সারা দিন বসে থেকে রাত্রে একটু কথা বলে চলে যেত। তার পদ পদবিটা ঠিক করতো টাকা পয়সার বিনিময়ে। তো তারা শেষে গিয়ে কি অভিযোগ দিল, যে সরকারের অন্য সিনিয়র বৃদ্ধ উপদেষ্টাদের জন্য তারা কাজ করতে নাই। তো এইটা হলো একটা বিষয়। আপনারা আমরা কিন্তু এই বিষয়গুলো দেখায়, একসাথে আন্দোলন সংগ্রাম করছি তো, আমরা দেখাই এটা। এই যে ডাকসুর ওখানে চিপাই বসে যে এখানে লিস্ট করতো, সিরিয়াল করতো, এবং আপনার হলো দেখা করতে হলো টাকা লাগবে, টাকা না দিয়ে, মিনিমাম টাকা না দিয়ে আপনি সন্তুষ্ট না করলে তারা দেখা করবে না। এরকম ছিল সিচুয়েশন ওই সময়। কিন্তু আপনি যে যে দুর্নীতির অভিযোগ করছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো তার সম্পদের হিসাব দিয়েছেন, নাহিদ ইসলামও হিসাব দিয়েছেন, আচ্ছা, আমি এবং দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। একটু দাঁড়ান, একটু হ্যাঁ, একটু দাঁড়ান। আসিফ মাহমুদ সম্পদের হিসাব দিছে। এই এই ছেলেটা যে বিয়ে করছে, এই জলজ্যান্ত, এই 5 ফুট সাইজের একটা বউ, সেই বউকে লুকায় রাখছে, আপনারা কেউ বের করতে পারেন নাই। বউ একটা সামাজিক বিষয়, বিয়ে একটা সামাজিক বিষয়। বিয়ে করে ফেলাইছে, আপনারা কেউ বের করতে পারেননি, আর টাকা বই রাখছে, আপনি বের করতে পারবেন? তার এই এই মানে এই এই উদাহরণটা ঠিক আছে, আপনার উদাহরণটা বেশ মানে বেশ চমৎকার উদাহরণ। কিন্তু টাকা কি আসলে লুকিয়ে রাখা যায়? আপনার হলো এই ফান্ড ম্যানেজমেন্টের জন্য যারা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যায়, মন্ত্রী হয়, উপদেষ্টা হয়, এদের পিছনে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে যারা ঘোরে। তারা হলো তাকে পালানোর জন্য ইন্স্যুরেন্স সিস্টেমের মতো এটা। সে কোথায় সেফ এক্সিট নেবে, কোথায় বিপদ আসলে পালাবে, তার নিরাপত্তার বিষয়গুলো কি কি হবে, এবং তার চুরি করা টাকাগুলো কই রাখবে, এই সমস্ত কিছু মিলে প্যাকেজ আছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে এই এই প্যাকেজ সার্ভিস দেওয়ার জন্য, এবং তারা খুবই বিশ্বস্ত, ট্রাস্টেড। যখন যারা যারা মন্ত্রী হবে তাদেরকে তারা এই সার্ভিস দেবে। মানে আসিফ এখন মাহমুদ যারা সুইজারল্যান্ডে কেন গিয়েছিল? আসিফ মাহমুদকে সুইজারল্যান্ডে কে নিয়েছিল, কেন গিয়েছিল সে? বলেন। সুইজারল্যান্ডে তো বাংলাদেশের জনসংখ্যা নাই অতটা, সে ওখানে ওখানেই কেন গেল? সে তো পররাষ্ট্র ওটা উপদেষ্টা না, ওটা হয়তো কোনো রাষ্ট্রীয় কাজে গেছে। সে তো প্রবাসী তখন কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা না। বা সুইজারল্যান্ডের সাথে তো বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নাই, সুইজারল্যান্ডে কেন গেল? কারণ ওইখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে। আপনি যে অভিযোগটা করছেন, এই অভিযোগটা তো আপনি প্রমাণ করতে পারবেন, তাই না? না, সুইজারল্যান্ডে কেন যদি উনি গেছে চ্যালেঞ্জ সে? করেন। কেন গেছে? বাংলাদেশ তো কি কোনো ব্যাখ্যা দিতে পারি না তো এখন। আপনি জানেন, আমি জানি না, আপনি জানেন না। না, আমি যাই না, আমি যাই না। ওই তো, সে তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী না, তো পররাষ্ট্রমন্ত্রী না। সে কি কি মন্ত্রী ছিল বলেন? সেই মন্ত্রীর সুইজারল্যান্ডে কোনো কাজ আছে? থাকতে পারে, দুবাইয়ে কাজ থাকতে পারে, বাংলাদেশের সাথে অনেক ফাংশন আছে দুবাইয়ে, সৌদি আরবে আছে। সুইজারল্যান্ডে কেন? সুইজারল্যান্ড একটা অপ্রাসঙ্গিক রাষ্ট্র বাংলাদেশের জন্য। এখানে যারা যায় তারা চুরি করে টাকা রেখে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যায়, এবং ওইটা সরাসরি নিজেকে যেতে হয়। ওখানে তো আসিফ মাহমুদ ছাড়া আরো একজন উপদেষ্টা গিয়েছিলেন, ওনার ব্যাপারে ওই কি একই গেছে, ঘটনা? একই একই ঘটনা, একই ঘটনা। হুম।
আচ্ছা ঠিক আছে, আমরা তবুও ডিপ স্টেট যদি থাকে, আপনি কি মনে করেন না ডিপ স্টেটে বলতে উনি কাকে বুঝিয়েছেন, কাদেরকে বুঝিয়েছেন, সেগুলো প্রকাশ করাটা ওনার একটা দায়িত্বের মধ্যে পড়ে? যদি উনি অভিযোগটা উত্থাপন করেন, তাহলে তাদের নামগুলো প্রকাশ করা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? না না, ওরা এগুলো প্রকাশ করবে কি, নিজেরাই যাই, ওই জানে ওইটুকু বললেই নিউজ টিউজ হবে, নিজেরাই এগুলোতে জড়িত, এই কাজগুলো করেছে। এবং এই গণ অভ্যুত্থানের পরে আমরা যারা আন্দোলনে খুব ভালো ভূমিকা রেখেছি, সাহসের সাথে লড়াই করেছি, জেল জুলুমের শিকার হয়েছি, তারা আমরা ওই যে চক্রটা না, ওই চক্রটার আশেপাশেও ভিড়তে পারি নাই, বা ওইটা জানার চেষ্টা করে লাভ হয় নাই। হ্যাঁ, মানে আপনি বিরাট চেষ্টা মনে করছে। আছে ওই সময় কোথায় থেকে যেন একটা লিস্ট আসতো, বারবার উপদেশটা কারা কারা হবে, একটা লিস্ট আসতো, গায়েবী লিস্ট আসতো। হ্যাঁ, এটা রাজনৈতিক নেতৃবৃন্দ দেয়নি, এটা এটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি, জামাতের পক্ষ থেকে দেওয়া হয়নি, একটা লিস্ট আসতো গায়েব থেকে। আচ্ছা, আমি এখন একটু অন্য প্রসঙ্গে যাই। মাত্রই আমাদের আহ, মহান স্বাধীনতা দিবস পালিত হলো, এবং স্বাধীনতা দিবসের পর কতগুলি ঘটনা ঘটেছে এর মধ্যে। আমি একটা ঘটনা বলি যে এলজিআইডি মন্ত্রী, আমাদের বিএনপি মহাসচিব, উনি বলেছেন, আজকে বলেছেন যে স্বাধীনতার 55 বছর পরও পাকিস্তানপন্থী অপশক্তি নতুন রূপে মাথা চাড়া দিয়ে উঠছে। ওনার এই কথাটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আচ্ছা, উনি যে এই কথা বলেছেন, আমি সম্মানের সাথে জিজ্ঞাসা করি, এই যে পাকিস্তান পন্থী লোকগুলো মাথা চাড়াতে দাঁড়াইছে, এইখানে ওনাদের কোনো দায় আছে কিনা, ওনাদের কিছু দায় আছে কিনা জিজ্ঞেস করছি, কিছু দায় আছে কিনা? ওনারা তো এটুকু বলতে পারত যে হলো সবাইকে নির্বাচন চায়, ওনারা জিততো সবাই মিলে নির্বাচন হলেও, আরো ভালোভাবে জিততো। ওনাদের দায় আছে কিনা শক্তভাবে বলেনি কেন? আমি সবসময় বিএনপি কে দায়ী করি, একবারে শুরু থেকে, এই যে 18 মাস ধরে শাসন করলো, শুধুমাত্র বিএনপি ছাড় দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে। কেন ছাড় দিছে, এই দায় বিএনপি কে নিতে হবে। এবং এই পরিবেশ পরিস্থিতি গুলো তৈরি করছে তারা, ধীরে 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 জায়গায় জায়গায় এই যে রাজাকারদেরকে এস্টাবলিশমেন্ট করছে। দেখেন, একটা একটা শিক্ষিত আলবদরের রংপুর বিভাগীয় প্রধান, সে সংসদে গিয়ে গড়বড় করে রাজাকারদেরকে শহীদ বলে বলে ফেলছে। হ্যাঁ, এবং বিএনপি ওখান থেকে চুপ করে বলতেছে ঠিক আছে, সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। তো ওনাদের দায় আছে না? খালি মুখে বললে হবে? কেউ তো একজন হই হুল্লার করে সেখানে প্রতিবাদ করলো না, তাই না? জামাত যে হই হুল্লার করছে রাষ্ট্রপতি ওখানে ঢোকার সময়, তার 10 ভাগের 1 ভাগ হই হুল্লার করতো একটু রাজাকারদেরকে শহীদ বলার সময়। তো আপনি কি মনে করেন যে এই আপনি আপনি দায়িত্ব দিচ্ছেন বিএনপি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি নির্বাচনটা ইনক্লুসিভ হতো, অথবা আজকে জামাত যে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে, এই সবই বিএনপি চেয়েছে আমি বলে হয়েছে? আমি দেখেন, ধরেন আওয়ামী লীগ নামেও না, আওয়ামী লীগের বেশ ভালো ভালো ব্যবসায়ী, সমাজসেবক, সমাজকর্মী যারা আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, এই ধরনের মানুষগুলো যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতো, স্বতন্ত্র ভাবেই করতো। আবার বিএনপির যে সকল বিদ্রোহী প্রার্থী ছিল, সেই সকল বিদ্রোহী প্রার্থী যদি না থাকতো, তাহলে জামাত 5টা আসন পাইতো বলেন? বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকলে জামাত 5টা আসন পাইতো? পাইতো না। তো এই হলো বিষয়, এই জায়গাতেও বিএনপি নিয়ন্ত্রণ সঠিকভাবে করেনি। বিএনপি তার দলের মধ্যে বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ কেন করলো না? যেই বিদ্রোহী প্রার্থী ছিল, সেই জামাতের টাকা দিয়ে নির্বাচন করছে। বিএনপি যেখানে যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল, ওই ব্যক্তি জামাতের টাকা দিয়ে নির্বাচন করছে জামাতকে বিজয়ী করার জন্য। আর এগুলো আরেকটা ভুল হবে এদেরকে যদি বিএনপি আবার দলে ফেরত নেয়, এরা জামাতের টাকা খেয়ে এই অন্যায়টা করছে, এই ক্রাইমটা করছে। এবং আজকে জামাতের সংসদে যাওয়ার পিছনে এই বিদ্রোহী প্রার্থীগুলো দায়ী আছে। এরা আদতে বিএনপি বিএনপি জিয়ার সৈনিকগুলো স্লোগান দিচ্ছে, বাট এরা জামাতের লোক। আমি আরেকটা প্রসঙ্গ আসতে চাই যে আজকে দেখলাম যে এক জায়গায় আমাদের প্রধানমন্ত্রী, উনি একটা কথা বলেছেন যে এমন কিছু কিছু এমন কোনো কিছু করা যাবে না যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে। তো এই কথাটা আমি একটু বলতে চাই যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি নিজেও খেয়াল করেছি যে এই যে একটা স্বাধীনতা দিবস গেল, বিভিন্ন পত্র পত্রিকায় এই নিয়ে লেখালেখি হলো, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান হলো, কিন্তু পুরো এই স্বাধীনতা দিবসে যে স্মৃতিচারণগুলো হলো, মুক্তিযুদ্ধের কথা বলা হলো, কোথাও কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা পর্যন্ত শুনলাম না, কেউ একবার উচ্চারণ করলো না। তো বঙ্গবন্ধু শেখ মুজিবের নামকে একদম উজ্জ্ব রেখে, একদম উচ্চারণ না করে
কি প্রকৃত স্বাধীনতার ইতিহাসকে রচনা করা যাবে? না, ওইটা আমরা তো আওয়ামী লীগের সময়ে দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা কিভাবে বিলুপ্ত করা হয়েছিল স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো থেকে। সেই প্র্যাকটিসটা তো এখনো অব্যাহত আছে ওই একই ভাবেই, এবং এটা স্বীকার করতে মানে গায়ে লাগে। বস্তুত জুলাই গণ অভ্যুত্থানের পরে আমিও বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু নামে ডাকি নাই অনেক দিন, শেখ মুজিব শেখ মুজিব করে বলেছি। কিন্তু গত 2-3 দিন আমার একটা অনুধাবন ছিল, সেখান থেকে আমি আবারও বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেই বলছি। তো আমাদের এখানে যে ম্যাসাকারটা হয়েছে, যে আন্দোলনটা হয়েছে এবং আওয়ামী লীগের যে ভুল ছিল সামগ্রিকভাবে, ও আপনার হলো সেই নামটা নেওয়াও একটা অনেক কঠিন ছিল। যারা নিয়েছে তারা অনেক সাহসিকতার সঙ্গে নিয়েছে এবং অনেক ঝুঁকিপূর্ণ ছিল। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বললেই এক শ্রেণীর মানুষ এসে হুমড়ি খেয়ে পড়ে গালিগালাজ করে, কিসের বঙ্গবন্ধু বা এরকম বিষয় ছিল। আওয়ামী লীগের সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে আমি অনেক বক্তব্য দিয়েছি, অনেক ধরনের কটাক্ষ করে কথা বলেছি, শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছি। ঠিক আছে, ওই সময়টাতে না আমরাও অনেকগুলো প্রেক্ষাপট ছিল, আমরা যে যে হারে নিপীড়নের শিকার হচ্ছিলাম, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলাম, অথবা স্বাভাবিকভাবে জীবন ধারণের বসবাসের অধিকার, সেখান থেকে সেই রাগ ক্ষোভ গুলো চলে আসছিল। কিন্তু কিন্তু আপনার হলো এখন আবার মনে হয় এইভাবে যে ওই বক্তব্যগুলো এখন দেখলে এরকম লাগে যে আমি কি এইভাবে বলছিলাম, ধুরো এটা কি করছে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তো মানুষের অনুধাবন সবসময় সব জায়গায় একইভাবে থাকে না। মানুষ আপনার মানুষের ভুল হয়, ভুল বক্তব্য আসে, তারপরে ভুল বক্তব্য আসার অনেকগুলো প্রেক্ষাপটও আছে। আমি আমি আপনার হলো গত 6-7 বছরে কোথাও ব্যবসা করতে পারিনি, যেখানে একটা ব্যবসা দোকান দাঁড় করানোর চেষ্টা করছি সেখানে হামলা করে একবার ভেঙে মাটির সঙ্গে মিশাই দেওয়া হয়েছে, আমার শ্বশুরের ব্যবসা পর্যন্ত ভেঙে দিয়ে প্রায় কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কোথাও আমরা মিনিমাম নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাইনি। এই এই নির্যাতন তো স্বীকার করছে। এখন আমার যেরকম অনুধাবন হয় না যে আমরা ধানমন্ডি 32-এ মিছিল নিয়ে যাওয়া ঠিক হয়নি আমাদের, হ্যাঁ, নিয়ে ওখানে ভাঙচুর চলছে, আমরাও সেখানে আমাদের হাতের আঘাত সেখানে ছিল, ঠিক হয়নি। ঠিক আছে, আমরা এটা অনুভব করি আমাদের রাজনৈতিক উপলব্ধি জায়গা থেকে, আমরা যেটাই যখন ভুল হয় সেটা স্বীকার করি। কিন্তু আমাদের উপরও যারা নির্যাতন নিপীড়ন করছে তারা আবার কখনো সরি বলে না, তারা কখনো সরি বলে না না, কিন্তু। আমার কথাটা হলো কি, দেখেন আপনি যে কথাটা বললেন শুরুতে একদম, যে আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ যখন শাসন ক্ষমতায় ছিল, তারা বঙ্গবন্ধুকে একদম দেবতা বানানোর চেষ্টা করেছিল। আবার বিপরীত দিকে তারা তখন একই রকম ভাবে জিয়া রহমানকে একদম মুছে ফেলার চেষ্টা করেছে। এখন যদি আমরা আবার তার বিপরীত কাজটা করি, আমরা যদি ওই তো ওইটা বঙ্গবন্ধুকে করা যাবে মুছে না। ফেলার চেষ্টা করি, তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্যটা কি থাকে? না, আমাদের পার্থক্য আছে। আমরা দেখেন, আমরা মুছে ফেলা দেওয়ার আমরা তো লড়াই করছি, আপনি লড়াই করছেন, আপনি তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সমালোচনা করছেন না, করছেন না, বাট এখন আবার অনেক বিষয়ে ফেভার দিচ্ছেন, স্বাধীনতার পক্ষে ফেভার দিচ্ছেন। তা আপনি আসলে ওই রকম না বলেই ফেভার দিচ্ছেন। আমরাও শিখছি, আমরা তো ওই অন্ধভাবে ওটা করছি না। ঠিক আছে, এটা শুরু হোক, চেঞ্জটা আসুক আস্তে আস্তে। আমি মনে করি সে জায়গা থেকে বিএনপিও তাদের এই ভুলগুলো করবে না, আরো সময় তাদের হাতে আছে, কেবল শুরু করলো ধীরে ধীরে এই জায়গাতে। একবারে একবারে ইনিশিয়ালি এখন থেকে মানে 6 মাস আগের কথা বলি, ওই সময় মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা অনেক বিপদের ছিল। আমাদের মুক্তিযোদ্ধা স্যারদেরকে মাটিতে ফেলে দিছে না, কোনো রাজাকার কেউ কিন্তু কোনোদিন এইভাবে টেনে হিসেবে মাটিতে ফেলা হয়নি, কোন রাজাকারকেও জুতা পরায় ঘুরানো হয়নি, কিন্তু করছে না। এত কঠিন ছিল অবস্থা, সিচুয়েশন। এই সিচুয়েশনের মধ্যে আমরা যে কি প্রতিকূলতার মধ্যে কথা বলছি, আমরা যখনই কথা বলছি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে বলে ভারতের দালাল, মানে কি একটা স্যাবোটেজের শিকার হয়েছি, মানে চিন্তার বাহিরে এ কি অবস্থা তৈরি করছে। এবং এই একটা গল্প বানায় ফেলছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের আর রাজনীতি হবে না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি হবে না, বাট পাকিস্তান পন্থীরা রাজনীতি করবে, তাদের চিন্তা নিয়ে রাজনীতি করবে, তাদের আদর্শ নিয়ে তারা হলো স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। এবং আমাদের কাছে যারা বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা বেঁচে আছে তারা ফোন দিয়ে আমরা যে একটু একটু কথা বলি, তো দিয়ে অনেক মানে আফসোস করে এবং কথা বলে। এবং আমরা যেহেতু তাদের প্রতিনিধি হিসেবে কথা বলি, তারা যখন আমাদের কাছে পায় এমন ভাবে জড়ায় ধরে, মনে হয় যে তাদের সঙ্গে মিশে গেছে আমি এইরকম ভাবে। তো এই একটা সিচুয়েশন যে তৈরি করা হয়েছে, এই সিচুয়েশন থেকে আস্তে আস্তে পুরো সোসাইটি বের হয়ে আসছে। যেমন এর আগে যে স্মৃতিসৌধের প্রোগ্রাম ছিল সেখানে সব মিলে 700-800 থেকে 1000 মানুষ গিয়েছিল। এই স্মৃতিসৌধে অন্তত 1.5 লক্ষ মানুষ এইবার গিয়েছে। এবার 1.5 লক্ষ মানুষ অন্তত গিয়েছে। কোথায় 1-1.5 হাজার মানুষ ছিল, কোথায় 1.5 লক্ষ মানুষ। এবং আশা করি সামনের
বছর আস্তে আস্তে এটা আরো স্বাভাবিক হবে, আরো আরো ইজি হবে। এটা আমরা চাই এই ইজি হোক। স্মৃতিসৌধে সকল শ্রেণীর মানুষ যাবে। শহীদ মিনারে একটা শূন্যতা ছিল এর আগের শহীদ মিনারে, কেউ যায়নি, কেউ ফিল করেনি যে শহীদ মিনারে যেতে হবে। বাট এইবারে অন্তত লক্ষাধিক মানুষ এখানে সমবেত হয়েছে। তো সামনের সময়ে আমরা আরো এটা সর্বজনীন চাই। এবং এটা খুবই দুঃখজনক যে এইখানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো বা মুক্তিযুদ্ধের সন্তানরা যাতে ইতস্তত করে, যে এটা মব সৃষ্টি করে কিনা, হামলা করে কিনা, এবং সেটা কিন্তু চেষ্টা করছে, কয়েক ধাপে করার চেষ্টা করছে। আপনার হলো এই যে মিষ্টি নামে একটা আমাদের বোন আছে, সে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পরিচিত। সে ফুলের মেলা দিতে গিয়েছে, সেখানে ফুল দিতে গিয়েছে, সেখানে যে তাকে একটা হ্যারাসমেন্ট করলো জামাত। সাম্য, মানবিক মর্যাদা, অর্থনৈতিক মুক্তি, সেগুলো আমরা অর্জন করতে পেরেছি কিনা, মানুষের নিরাপদ জীবনকে আমরা নিশ্চিত করতে পেরেছি কিনা, সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় এখনো বহু দূর। বাংলাদেশের প্রায় 30% মতো মানুষ আপনার দারিদ্র্য সীমার নিচে এখনো বসবাস করে, এবং প্রতিনিয়ত আমাদের জীবন যেরকম অনিরাপদ হয়ে উঠছে, আমরা গত দুদিন আগেই দেখতে পেলাম যে আপনার কি ভয়াবহ একটা আপনার বাস দুর্ঘটনায় মানুষকে প্রাণ হারাতে হলো। তো সবকিছু মিলে আসলে যে সকল ঘটনা আপনার আমার সামনে ঘটে প্রতিনিয়ত আর কি, সেটা কিন্তু আসলে কষ্ট দেয়, এবং সেটা বারবার আমাদের সামনে প্রশ্ন নিয়ে আসে যে আমরা কি এই দেশ চেয়েছিলাম? এই দেশের জন্যই কি আসলে মানুষ এত রক্ত দিয়েছিল? এই দেশের জন্যই কি মানুষ এত আত্মত্যাগ স্বীকার করেছিল? খুব সম্ভবত তা নয়। আমাদের দেশটা হয়তো আরো একটু ভালো হওয়ার কথা ছিল, যে জায়গায় আমরা কখনোই পৌঁছাতে পারিনি। হ্যাঁ, সেটা ব্যাপারটা। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, যে স্বাধীনতার নানা রকম বাণী আমরা দেখলাম বিভিন্ন জায়গায়। সব জায়গাতে আমার নিজের কাছে একটু একটা জিনিস খুব মানে একটু বিস্ময় ঠেকেছে। সেটা হলো যে আমাদের স্বাধীনতার সঙ্গে যে বঙ্গবন্ধু শেখ মুজিব নামে একজন ব্যক্তি জড়িত ছিলেন, আমাদের স্বাধীনতার উনি যে মহানায়ক ছিলেন, সেই জিনিসটা যেন মানে সবাই ভুলে গেছে, নাকি আমাদের দেশের মানুষকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আমি বলতে পারবো না, কিন্তু আমি কারোর কাছে সেই নামগুলো দেখছি না। আহ এটা কি আপনি খেয়াল করেছেন? আমি আপনাকে, আমি আলোচনায় আসছি, আপনাকে একটা ভিন্ন প্রেক্ষাপট আমি আপনার সামনে তুলে ধরি আর কি। হ্যাঁ, আপনি দেখেন 1971 সালে যখন আপনার অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছে, অপারেশন সার্চলাইটের একটা অংশ ছিল হচ্ছে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর সড়কের যে বাড়ি, সেই সড়কের বাড়িতে অভিযান পরিচালনা করা, এবং তখনকার বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করা। এবং সেই আটকটা সম্পন্ন হয়ে যায় আসলে মধ্যরাতেই, তখন 26 মার্চ পড়ে গেছে আর কি। এবং 26 মার্চ সকালবেলা থেকে ঢাকা শহরে তখন কারফিউ, পাকিস্তানি ট্যাঙ্ক চলছে, এবং বিভিন্ন জায়গায় আপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এই নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে একটা জায়গা ছিল হচ্ছে ধানমন্ডির 32 নাম্বার। তার মানে হচ্ছে 1971 সালের 26 মার্চ সকালবেলা ধানমন্ডির 32 নম্বরের সড়কে পাকিস্তান সেনাবাহিনীর প্রহরা ছিল, পুলিশ ছিল। আপনি আজ 2026-এ যখন আমি কথা বলছি, আজও ধানমন্ডি 32 নম্বরের ভাঙা পুড়িয়ে দেয়া বাড়ির সামনে পুলিশ ছিল। এটা এটা একটা ভয়াবহ আপনার কি বলা যায়। তখন তো একটা বাড়ি ছিল, এবং বাড়ির ভিতরে একজন নেতা ছিলেন যাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখছিল। তখন তাদের জন্য এটা একটা হুমকি ছিল। কিন্তু এখন এটা কার জন্য হুমকি? এখন সেই ব্যক্তি নেই, তার লাশটা পর্যন্ত ওখানে নেই, তার একটা বাড়ি ছিল, বাড়িটাকেও ভেঙে দেওয়া হয়েছে। তারপরেও ওখানে এখন কাকে ভয় করে পুলিশ রাখা হচ্ছে? এখন এই প্রশ্নের জবাব তো আমার কাছে নেই। হ্যাঁ, শুধুমাত্র এই সিচুয়েশনের কারণে এই বিষয়টা লক্ষ্য করার পরে আমার ভেতরে আক্ষেপ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি। হ্যাঁ, দেখেন, আমি সাংবাদিক ছিলাম, আপনি জানেন আমি সাংবাদিকতা করেছি দীর্ঘদিন। হ্যাঁ, আমি যখন সাংবাদিকতা করতাম তখন আওয়ামী লীগ আমল ক্ষমতায়, আওয়ামী লীগের মন্ত্রীরা অনেক প্রতাপশালী, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, তারা অনেক ক্ষমতাবান। আমি বুয়েটে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে আমার আজও মনে আছে, সে অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক, যে ভদ্রলোক আপনার সম্ভবত আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন, এবং তিনি তরুণ একজন সংসদ সদস্য হিসেবে খুবই প্রতাপশালী ছিলেন। তো সেই অনুষ্ঠানে সেই ভদ্রলোক ছিলেন হচ্ছে আপনার প্রধান অতিথি।
এটা ছিল ফেব্রুয়ারি মাসের একটা অনুষ্ঠান, কোন বছর আমার ঠিক তখন মনে নেই। তখন সেই অনুষ্ঠানে যখন ভাষা আন্দোলনে তিনি আলোচনা করছিলেন, ভাষা আন্দোলনে আলোচনা করতে গিয়ে তিনি বলে ফেলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে। এটা আসলে মিথ্যা কথা। আওয়ামী লীগ সরকারের আমলে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভীষণ ভাবে আপনার দেবতার আসনে বসানো হয়েছে, তার উপরে অতিরিক্ত আপনার বিভিন্ন বিষয়ের গৌরব আরোপ করা হয়েছে, এবং বঙ্গবন্ধুকে আসলে একটা দেবতা বানানোর বা একটা কাল্ট ফিগার বানানোর চেষ্টা আওয়ামী লীগ করেছে সবসময়। আর বিপরীতে আওয়ামী লীগ কি করেছে, সেটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধে অন্যান্য যাদের অবদান ছিল তাদেরকে যতভাবে অপমান, অপদস্থ, পাকিস্তানি চর, তারপরে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্রকারী, যত যা কিছু করে আপনার অপমান করা হয়েছে, যেটা আপনিও সাক্ষী আর কি। হ্যাঁ, এখন দেখুন, এখন বর্তমানে যে আমরা আবার এমন একটা বিষয় দেখছি যে সেই জায়গাটা একটা রিভার্স জায়গা আমরা দেখছি। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, এটা একজন পাগলও স্বীকার করবে। একজন পাগল কাউকে যদি ধরেন একটা মানসিক বিকৃত সম্পূর্ণ মানুষকে যদি বলেন যে 1971 সালে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্বকে, ভূমিকাকে অস্বীকার করার সাহস দেখাবো বলে আমার মনে হয় না। এখন বাংলাদেশের বাস্তবতাটা এমন, দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশের স্বাধীনতার নানা আলোচনা চলছে, অনুষ্ঠান চলছে, এবং কিছু কিছু ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টিপ্পনী কাটা হচ্ছে যে তিনি কিছু ছিলেন না, তিনি এই ছিলেন, তিনি সেই ছিলেন, তাকে অপমান করা হচ্ছে। এবং দেখেন একেবারে রিভার্স, মানে ক্ষমতার পালাবদলের সাথে সাথে আমরা একটা রিভার্স চিত্র আমরা নানাভাবে দেখি আর কি। হ্যাঁ, যেটা আসলে ভীষণ পরিতাপের। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার এই দেশটা তো একটা দীর্ঘ আপনার আন্দোলন সংগ্রামের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে দেশটা আপনার অর্জিত হয়েছে, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান আছে। সবার অবদানকে স্বীকার করতে কেন যে আমাদের কার্পণ্য, কেন যে আমাদের আপনার ভেতরে এত হচ্ছে অনীহা, এটা আসলে আমাকে খুব ভাবায়। আচ্ছা, দেখলাম যে জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন দলের লোকজন সেখানে গিয়েছেন, এবং সেখানে যে সিপিবির যে নেতৃবৃন্দ যারা আছেন তারা একটা কথা বললেন যে স্বাধীনতার 55 বছর পরেও রাজাকারদের আস্ফালন দেখতে হয়, যা দেশের জন্য চরম লজ্জার। আবার বিপরীত দিকে এটাও দেখলাম যে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের মানে পক্ষে ফুল দিতে এসে 3 জনকে আটক করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তো সেখানে জাতীয় স্মৃতিসৌধে কি কেউ ফুল দিতে পারবে না? জাতীয় স্মৃতিসৌধে যারা ফুল দিতে যায় তারা কি এটা রাজনীতি করতে চায়? ধরেন বিএনপি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গেল, এটা কি রাজনীতি করতে গেল, নাকি বিএনপি সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেল? এই বিষয়টা কেমন হলো না, আপনাকে সেটি ব্যাখ্যা করবেন? আপনাকে খুব সহজ করে বলি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু খুবই নোংরা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু খুবই হচ্ছে আপনার সংকীর্ণ, এবং সেটার চর্চা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখি। কিন্তু আপনি যদি একটা উদার মনস্ক মানুষ হিসেবে যদি নানা কিছু আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে একটা জাতীয় দিবসে একজন নাগরিক শ্রদ্ধা জানাতে গেছে, তাকে গ্রেফতার করা হয়েছে একটা স্লোগান দেওয়ার জন্য, যে স্লোগান আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল। এটা তো ধরেন সামান্য সভ্য দেশের কোনো মানুষ শুনলেও তার হার্ট অ্যাটাক করবে, বলে কি, এটা অসম্ভব ঘটনা। কিন্তু আমি একটা কথা আমি আপনাকে খুব ছোট্ট করে বলি আর কি। হ্যাঁ, দেখুন, বিএনপি সরকার ক্ষমতায় আছে, আমি বিএনপির কাছ থেকে অনেক সহনশীল এবং উদারতার আচরণ প্রত্যাশা করেছিলাম, এখনো করি। আমার কাছে মনে হয় ধরেন আপনি আওয়ামী লীগের যে সকল নেতারা ধরেন জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আপনি তাদের বিচার করেন, ফাঁসিতে ঝুলাই দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যদি মনে করেন আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না, এটা আমার কাছে ভুল পদক্ষেপ বলে মনে হয়। আপনি যদি মনে করেন আপনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে দেবেন না, আমার কাছে মনে হয় এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরো শক্তিশালী করবে। আমার কাছে মনে হয় আপনি যদি আওয়ামী লীগের মতো
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবার কুক্ষিগত করতে চান, আপনি যদি এই চেষ্টা করেন, আপনি দ্রুততার সাথে যে সকল মানুষ আপনার নিরপেক্ষ ছিলেন, যে সকল মানুষ নিরপেক্ষ এখনো আছেন, যারা আপনার সুন্দরভাবে সুস্থভাবে নানা কিছু চিন্তা করেন, সেই মানুষগুলোর সমর্থন বিএনপি রাতারাতি হারিয়ে ফেলবে। কারণ আপনি যদি সেই চর্চাই করেন, যে চর্চাটা আমরা আওয়ামী লীগের আমলে অনেক ক্ষেত্রে দেখেছি, সেই চর্চাটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না, এটা হবে না। কিন্তু আমরা যেটা দেখেছিলাম গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, যে তাদের যে এই মানে আওয়ামী লীগ অথবা মনে করেন মুক্তিযুদ্ধের মানে পক্ষে যারা নিজেদেরকে দাবি করতো আগে, তাদের ব্যাপারে তাদের যে মনোভাব এবং আচরণ আমরা দেখেছি, যে প্রশাসনের যে ভূমিকা দেখেছি, সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, এবং নতুন সরকারের মধ্যে তো আমরা সেই আচরণের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। তাহলে এই যদি চলতে থাকে, তাহলে দেশকে কি ঐক্যবদ্ধ করার কাজটা সহজ হবে? আর যদি ঐক্যবদ্ধ আপনি না করতে পারেন, দেশটিকে আপনি অগ্রসর করবেন কিভাবে? আপনার কি কখনো কখনো মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতাসীন কোন দল কেউ কাউকে ঐক্যবদ্ধ করতে চেয়েছে কোনোদিন? কোনোদিন চায়নি। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যে দল যখন ক্ষমতায় ছিল বা ক্ষমতায় থাকে, তাদের প্রধান লক্ষ্য থাকে হচ্ছে তাদের ক্ষমতার আসনটাকে চিরস্থায়ী করা। এর বাইরে তাদের আর কোনো চিন্তা নাই। আমি আপনারে হলফ করে বলছি, দেশকে ঐক্যবদ্ধ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা, অন্যকে সম্মান দেয়া, মানবাধিকার রক্ষা করা, অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা, এগুলো হয়তো অনেকেই মুখে মুখে বলেন, কিন্তু আমার বিবেচনা বলে যে যিনি যখন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতায় ছিলেন বা ক্ষমতায় থাকেন, তার প্রধানতম চিন্তা থাকে হচ্ছে আপনার যে তিনি কতদিন, কত সময় এই চেয়ারটা আঁকড়ে রাখবেন এবং তার জন্য তার কি করণীয় সেটা নিয়েই তিনি চিন্তায় থাকেন। দেশকে ঐক্যবদ্ধ করা নিয়ে কারো চিন্তা আছে বলে আমি মনে করি না। তাহলে ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি, আমি শুধু আপনাকে একটা কথা বলি, নতুন সরকার, এই সরকার এখনো অনেক নতুন, আমি খুব সিনসিয়ারলি এই সরকারের কাছ থেকে উদারতান্ত্রিক বা উদার আচরণ প্রত্যাশা করি, সহনশীল আচরণ প্রত্যাশা করি, হ্যাঁ, এবং গণতান্ত্রিক পরিবেশ যাতে বজায় থাকে তার জন্য এই সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করবেন সেটা আমি প্রত্যাশা করি। কেউ যদি মনে করে তিনি ক্ষমতাসীন হয়েছেন এবং জীবন ক্ষমতায় থাকবেন এবং সবকিছু তিনি তার মতো করে করবেন, এই চিন্তা যদি আবার কেউ করে থাকেন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে, বাংলাদেশে আবারও সংঘাত, আবারও সহিংসতা, আবারও প্রাণহানি, আবারও রক্তপাত, আবারও পালাবদল, এর বাইরে তো আমি কোনো কিছু দেখি না। অনেক ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আর আলাপ লম্বা কি করবো। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971-এ, তারপর 55 বছর চলে গেল। স্বাধীনতা দিবস আসে, স্বাধীনতা দিবস যায়, আমরা স্বাধীনতার বিবেচনায় বয়স্ক হই, কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে সেই স্বাধীন চিন্তা, যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এদের সঙ্গে ডিপ স্টেটের কথা হয়েছিল এবং ডিপ স্টেট অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তাব দিয়েছিলেন যে তারা যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। মানে ব্যাপারটা এমন ছিল, যেহেতু আওয়ামী লীগের ক্ষমতা 2029 সাল পর্যন্ত থাকার কথা ছিল, তারা 2024-এ নির্বাচিত হয়েছে, অতএব আওয়ামী লীগ সরকারের বাকি সময়টা অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্বে থাকেন, এই প্রস্তাবটা ডিপ স্টেটের কাছ থেকে এসেছিল। দেখুন, এই যে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা একবার শুনেছিলাম একদম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ওই সরকারের যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা ছিলেন তার কণ্ঠে উনি একবার উচ্চারণ করেছিলেন যে আমরা ওই পর্যন্ত ক্ষমতায় থাকব। তারপর এটা নিয়ে নানা শোরগোল, কথাবার্তা, সমালোচনা হওয়ার পর ওই কথাতে আর কেউ শোনা যায়নি। কিন্তু আমার একটা মনে হচ্ছে এখন, যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্য সঠিক হয়ে থাকে, তাহলে ওই ধর্ম উপদেষ্টা সাহেব
উনি কি এই ডিপ স্টেটের কথার উপর নির্ভর করে ওই কথাটা তখন প্রচার করা শুরু করেছিলেন? এই প্রশ্নটা থাকলো, এই প্রশ্নটা আপনারা পরবর্তী সময়ে এর অনুসন্ধান করবেন। কিন্তু তার আগে আমরা একটু বুঝে নেই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছেন। বৃহস্পতিবার দিন বিকেলে উনি রাজধানীর বাংলা মোটরে ওনাদের যে একটা অফিস আছে খুব গুরুত্বপূর্ণ জায়গায়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বিশেষ আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এবং বক্তব্য দিতে যেয়ে তিনি কি বলেছিলেন সেটা আমি আপনাদের হুবহু পড়ে শোনাতে চাই, তাহলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে, বলবেন যে আমি ওই কথাটা বলিনি, ওটা বলেছি। কাজে আমি হুবহু বলি, আমি প্রথম আলো পত্রিকা থেকে নিয়েছি। সেখানে উনি কী লিখেছেন, তিনি বলেছিলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। এবং তিনি আরও বলেন, ওনার আরেকটা বাক্য আমি আরেকটা বিষয় কিছু কথা কয়েকটা বাক্য আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, এটা দরকার। সেখানে বলা হয়েছে তাদের মানে ডিপ স্টেটের তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরা রোডম্যাপ করেও নিয়ে আসছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, তো তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে যদি লেংদি করে, আপনারা তো জানেন সেটা কীভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। মানে ডিপসে তাদের এই প্ল্যানগুলো দিয়ে দিয়েছিল। দেখেন এখানে কিন্তু কতগুলি বিষয় আছে, খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু আমি একটা জিনিস একটু বলতে চাই যে তারা যে রোডম্যাপটা নিয়ে এসেছিল, সেই রোডম্যাপের মধ্যে যে কথাগুলি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উচ্চারণ করলেন, সেখান থেকে দুই একটা শব্দ আপনাদেরকে আমি দুই একটা লাইন আপনাদেরকে আবার একটু রিপিট করি। দেখেন উনি কিন্তু এক জায়গায় বলেছেন যে কিভাবে মানে একটা আদালতের সাজাকে দীর্ঘায়িত করা যায়, ওই ডেট দিয়ে দিয়ে এই কথা কিন্তু উল্লেখ করেছে এখানে। এই যে যেমন তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়। এই যে একটা কথা না, যে আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়, তার মানে হচ্ছে এই জায়গাটা আমি ধরছি এই কারণে যে দেখেন একজন মানুষ, তাকে আপনি মামলা দিয়ে কত রকম হয়রানি করতে পারেন, এবং সেটা কে করে? রাষ্ট্র করে, সরকার করে। আমাদের সরকারগুলো এই ধরনের আকাম কুকাম করে। এটা কি কোনো ন্যায় নীতির কথা হলো? আমি কেবল ওই সরকারের কথা বলছি না, আমি সব সরকারের কথাই বলছি। তারা এই যে মামলার ডেটটা মিথ্যা মামলা দিয়ে ঘুরিয়ে সময় ক্ষেপণ করা, এবং ওটা করলে পরে তো তারেক রহমানও নির্বাচন অংশ নিতে পারতেন না, এই কথাটাই বলতে যাচ্ছে সে। এখন এটা ডিপ স্টেট আদৌ বলেছে কিনা, নাকি আসিফ সাহেব বানিয়ে বলছেন, এটা তো আমি আর জানি না। বাট ওনাদের মাথায় যেটা এসেছে এটা আমি বুঝতে পারছি। মানে এটা ডিপ স্টেট তাদেরকে কীভাবে বলছে, কেন বলছে, এটা আমার কাছে কিন্তু আসলে এখন পর্যন্ত গ্রহণযোগ্য না। আমি আমার প্রশ্নগুলো আরেকটু পরে করতে চাই। আসিফ মাহমুদের আরেকটা আপনার বিষয় নিয়ে আলোচনাটা আমি একটু বলতে চাই। ওইখানে উনি বলেছিলেন, ওই অনুষ্ঠানেই বলেছিলেন, তিনি বলেছিলেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে আছেন। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? ডক্টর খলিলুর রহমানের কথা বলা হচ্ছে, তাই না? এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে। যাদেরকে তারা বিএনপি সরকার এখন পুরস্কৃত করলো, তাদেরকে ব্যবহার করেছে। দেখেন আমি আগেও বলেছি, বহুবার বলেছি, মন্ত্রী পরিষদ এটা কিন্তু আসলে তারেক রহমান সাহেব নিজে নির্ধারণ করেছেন। এটাই পার্লামেন্টারি সিস্টেম, গভর্নমেন্টের নিয়ম, যে প্রধানমন্ত্রী ঠিক করেন যে কাকে কোন মন্ত্রিত্ব দিবেন। তার মানে ডক্টর খলিলুর রহমানকে নেওয়া এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চয়েস বলে আমি মনে করি, এখনও মনে করি আমি।
যদি অন্য কোনো চয়েস থাকে, কারো চাপ থাকে, তবু আমি বলবো সেই চাপের কাছে নতি স্বীকার যেটা করেছেন এটা প্রধানমন্ত্রী করেছেন। কেন করেছেন আমি জানি না, বাট আমার কাছে এটা ভালো লাগেনি। এটা আমি আগে যেদিন ওনাকে নিয়োগ দিয়েছে সেই দিনই বলছি, এবং তখন আমি এটাও বলেছিলাম এই জন্য আপনাকে পরবর্তী সময়ে অনেক কথা শুনতে হবে। এই যে কথা শুরু হয়ে গেল, কিন্তু কথা কিন্তু শুরু হয়ে গেল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু এই কথাটাই বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ডকে ইন্টারিম সরকার, যে এই অন্তর্বর্তী সরকার তারা বাধাগ্রস্ত করেছে, নষ্ট করেছে। কেন নষ্ট করেছে? বিএনপিকে জেতানোর জন্য, এবং তার পুরস্কার বিএনপি দিয়েছে। আমি জানি না অন্য কোনো উপদেষ্টা আবার এই 11 দলীয় জোট যেটা আমাদের আসিফ মাহমুদ সাহেবরা ছিলেন, জামাত ছিল, ওই জোটকেও হেল্প করেছে কিনা জানি না। জানতে পারতাম যদি তারা ক্ষমতায় আসতো তাহলে হয়তো তারাও ওরকম কাউকে মন্ত্রী বানাতো কিনা, তাহলে হয়তো বুঝতে পারতাম। কিন্তু এই যে অভিযোগটা উনি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের একজন সক্রিয় সদস্য এবং পাওয়ারফুল মেম্বার ছিলেন, উনি অনেক দিন ছিলেন, শেষ দিকে এসে উনি নির্বাচনের তফসিল ঘোষণার পরে রিজাইন করেছেন। এর আগে সবই তো উনি জানেন। তাহলে বিএনপির জন্য এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ। এই অভিযোগ বিএনপি কীভাবে সলভ করবে আমি জানি না, বিএনপি কীভাবে এই অভিযোগের জবাব দেবে। যতদিন যাবে এই জবাব যতদিন বিএনপি না দিবে ততদিন পর্যন্ত এই অভিযোগটা কিন্তু ফুলে ফেপে বাড়তে থাকবে। আমি রাজনীতিবিদদের বলি, সরকারকে বলি, দেখেন আপনাদের প্রত্যেকটা কথা নিয়ে মানুষ কথা বলে, মানুষ আলোচনা করে, মানুষ প্রত্যেকটা কথার ব্যাখ্যা জানতে চায়। আপনি যদি ব্যাখ্যা দিতে না পারেন আপনার ব্যর্থতা, কিন্তু এই ব্যর্থতার জন্য আপনাকে কিন্তু একদিন ভুগতে হবে। যা হোক, আমি ওই লাইনে যাচ্ছি না, আমি আরেকটু প্রশ্ন আসি। এখন প্রশ্ন হচ্ছে এই ডিপ স্টেট কারা? দিস ইজ দ্য বার্নিং পয়েন্ট। ডিপ স্টেট কারা? তার আগে বরং আপনার সঙ্গে একটা আলাপ করে নিই, আসলে ডিপ স্টেট বিষয়টা কি। আসলে এটা বুঝি ডিপ স্টেট কি। আমি ডিপ স্টেটের একটা মোটামুটি ব্যাখ্যা উইকিপিডিয়া ঘেটে বের করেছি, আপনাদের পড়ে শোনাই। সেটা হচ্ছে ডিপ স্টেট বলতে রাষ্ট্রের ভেতরে থাকা এমন একটি প্রভাবশালী, অনির্বাচিত এবং গোপন নেটওয়ার্ককে বোঝায় যারা নির্বাচিত সরকার বা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনার বাইরে থেকে নিজস্ব এজেন্ডা অনুযায়ী রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। তাহলে যদি নির্বাচিত নয়, কিন্তু বুঝেন অনির্বাচিত, মানে যে সরকারকে আপনারা দেখেন, আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকারও অনির্বাচিত, এটাও ডিপ স্টেটের মাধ্যমে হয়তো আসছে। তো মানলাম ওটা একটা সরকার, দৃশ্যমান সরকার। তো এই দৃশ্যমান সরকারের বাইরে আরেকটা পাওয়ার যা নাকি সরকারকে চালায়, এবং এরা কারা সেটাও আমি যেটা পেয়েছি সেটা আপনার সঙ্গে শেয়ার করি। এরা মূলত সামরিক, গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র বা শক্তিশালী কর্পোরেট চক্রের সমন্বয়ে গঠিত হয়। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? একটা হলো সামরিক, একটা গোয়েন্দা সংস্থা, একটা আমলাতন্ত্র, আর একটা হলো শক্তিশালী কর্পোরেট চক্র। মাথায় রাখবেন কিন্তু। তাহলে আমি এখন জানতেই চাইতে পারি ডিপ স্টেট কারা বলেন, কারণ এরা সবাই সামরিকরা আমাদের এখানে আছে, গোয়েন্দা সংস্থাও আছে দেশে, এখন আমলাতন্ত্র আছে, শক্তিশালী কর্পোরেট চক্র আছে। এদের তো আমাদের জানা দরকার কারা চেয়েছিল একটা অনির্বাচিত সরকারকে আরও 5 বছর রাখতে চেয়েছিল, আরও 4 বছর রাখতে চেয়েছিল। কারা? আমাদের জানতে হবে না? বিনিময়ে তারা কী চেয়েছিল, যদি তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমরা ওটাও বের করতে পারবো যে তারা বিনিময়ে কী চেয়েছিল। তারা কারা? প্রথম আলো ঠিক এই কাজটাই করেছে। পরের দিন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনাকে জিজ্ঞাসা করেছেন যে সেই ডিপ স্টেটে কারা ছিল বলেন আপনি। এখন আসিফ মাহমুদ কিন্তু সেই জবাবটা দেননি। তিনি কি বলেছেন তার জবাবটা শোনেন। উনি বলেছেন ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলি পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারোর নাম আমি উল্লেখ করতে চাই না। এই জায়গাটাতেই আমার প্রশ্ন, আপনি উল্লেখ করতে চান না কেন? আজগুবি কথা বলেন নাকি বানায় বানায় বলেন? আমি যদি বলি আপনি একটা আওলা বাজানোর জন্য গেলে বানায় বানায় বলতেছেন, আপনি কি জবাব দেবেন? আমি বললাম যে অমুক অমুক আমি জানি যারা নাকি এই সমস্ত আকাম কুকাম করছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আকাম কুকামের নাম বললাম আমি, যে আমি জানি কিছু লোক
এই ধরনের ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল, যেহেতু পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এখন আপনি জানতে চাইবেন না ভাই পরিকল্পনাগুলি কে করছিল, কিন্তু আসলে কি, আসলে কোনো পরিকল্পনাই হয় নাই, কোনো ষড়যন্ত্রই হয় নাই। যদি এমন হয় তার মানে আপনি কিছু লোককে সন্দেহের আওতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। কেন এটা আপনি কেন করবেন? আমি ঠিক আছে, আমি কিন্তু ওই খলিল সাহেবের নিয়োগটা নিয়ে কোনো আপত্তি করছি না, কারণ ওটা একটা যুক্তি আছে, প্রশ্ন আপনি করতেই পারেন। কিন্তু আপনি যে বললেন যে আপনাদেরকে ডিপ স্টেট প্রস্তাব দিয়েছিল, এই ডিপ স্টেটগুলি কারা বলেন না কেন? এই প্রস্তাবটা কি ভালো ছিল? ভালো ছিল না। তাহলে এই মন্দ লোকদের নাম প্রকাশ করতে আপনার সমস্যাটা কি? তাদের আপনি কেন রক্ষা করতে চাচ্ছেন? তাহলে তাদের সঙ্গে আপনার একটা শেয়ার আছে, আপনার একটা লেনদেন হয়ে গেছে। দেখেন আরেক জায়গায় উনি কিন্তু বলেছেন যে তাদের সম্পর্কে, তারা এটা কেন করতে চাইছে, কে করছে, এই সম্পর্কে এই প্রথম তাকে প্রশ্ন করছিল, তোর উত্তর উনি দিয়েছেন কি, যে দেন দরবারের অংশ হিসাবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, মানে আমাদের মানে উনি এবং আরও কেউ কেউ, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। তার মানে পুরো গভর্নমেন্টের সঙ্গে না, ওনাদের সঙ্গে শিওর, এবং তাহলে আরও কারোর সঙ্গে, মানে আলাপগুলো আলাদা আলাদাভাবে হয়েছে, কিন্তু আলাপগুলো আলাদা আলাদাভাবে হয়েছে। এবং উনি কি বলছেন যে আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, কাজে নির্বাচনটা আমরা যথাসময়ে দিয়েছি 1.5 বছরের মধ্যে। ভাইরে একটা কথা বলি শোনেন, নির্বাচন আপনারা হাসিতে, ইচ্ছাতে, খুশিতে খুশিতে দেন নাই, নির্বাচন দিয়েছেন পেদানির ভয়ে। এটা বললে তো মন খারাপ করবেন। আর্মি চিফ বলছিল না যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে? 18 মাসের মধ্যেই নির্বাচন হয়েছে, ওই পেদানির ভয়ে দিয়েছেন নির্বাচন। আর এখন উদাস শাসতেছেন ও মহামানব শাসতেছেন যে আপনারা গণতন্ত্রের পক্ষে ছিলেন। আপনারা গণতন্ত্রের পক্ষে ছিলেন, যে কামগুলি যে করছেন ওগুলি গণতান্ত্রিক কাজ ছিল। লুটপাট তো কম হয় নাই, লুটপাট তো কম হয় নাই, আপনাদের অভিযোগ তো কম নাই। আপনি বাঙালির কি বুঝান, হিসাব দিচ্ছেন এটা, আমার এই ব্যাংক হিসাব। আরে ভাই, চুরির মালকে ব্যাংকে রাখে? চুরির মালকে ব্যাংকে রাখে নাকি? আপনারই দলের একজন দেখলাম, একজন আপনার দল থেকে পদত্যাগ করে গেছে, সেই তো বলছে যে আপনার কম্পিউটার ল্যাপটপ সবগুলি সিজ করলে অনেক কিছু পাওয়া যাবে। এতদিন হয়তো ওগুলি ক্রাশ করে দিয়েছেন, কে জানে, পেয়ে যাবো খুব শিগগিরই। সংসার কেমন করে চালান, কোথার থেকে ইনকাম আসে, টাকা আসে, এগুলি বুঝবো না আমরা? 22,000 টাকা দামে কেটস কিনেন, এগুলি আমরা বুঝবো না? হিসাব সব বেড়ে যাবে, কটা দিন অপেক্ষা করেন না। কাজে এত জ্ঞানের আপনি তো লাভ নেই রে ভাই, ওই জ্ঞান তো আমরা বুঝি। কাজে ইলেকশন হয়েছে গণতন্ত্রের প্রতি আপনাদের প্রেমের কারণে না, আপনারা পারলে 1 দিন 1 ঘন্টা বেশি থাকলেও আপনাদের লাভ, ওইটি আপনারা করতেন। ডিও লেটার লিখছিলেন না মোহাম্মদ এজাজকে মেয়র বানানোর জন্য, নিজের চিঠি, নিজের প্যাডে চিঠি লিখছেন। মোহাম্মদ এজাজ খুব ভালো মানুষ, এখন আবার সে তার বিজয় যাত্রায় কেন বাধা, কেন? হ্যাঁ, চোরের চোর একটা, তো ওই চুরির ভাগ আপনি পান নাই ভাই। এইগুলি বইলা লাভ নাই। অনেক কথাই তো কইছেন, যখন উপদেষ্টা ছিলেন বলছেন এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, বলছেন না? বলছেন তো। পরে যেদিন উপদেষ্টা গিয়ে গেছে তারপরে এসে তো এনসিপিতে জয়েন করছেন। তো এগুলি ভাই আমরা জানি, এগুলি বোঝার মতো বুদ্ধি হতেছে যে যখন নাকি তারা ইরানকে আক্রমণ করলো, আক্রমণ করার পর ওদের তো শীর্ষ নেতা আলী খামেনি মারা গেলেন। মারা যাওয়ার পর ওরা নতুন নেতা বানাবেন। আপনারা মানে জানেন এই নেতা বানানোর জন্য ওনারা কিন্তু বেশ কয়েকদিন ওয়েট করেছেন, 3-4 দিন তারা অপেক্ষা করেছেন যে কাকে নেতা বানানো যায়। এবং তাদের একটা নিয়মও আছে, নেতা বানানোর একটা সিস্টেম আছে। তারা ওই সিস্টেমের মধ্যে ফেলেই একজন নতুন একজন কাউকে নেতা বানান। এখন ট্রাম্প দাবি করতেছে যে ওই সময়ে ইরান নাকি ট্রাম্পকে অফার করেছিল যে আপনি আমাদের সর্বোচ্চ নেতা হন। বলেন এটা কি কেউ বিশ্বাস করবে? এটা কি কেউ হাসবে না কাঁদবে? উনি একটা দেশে আক্রমণ করেছেন, ওই দেশ ওনার সঙ্গে যুদ্ধ করছে এবং ওই দেশ ওনাকে প্রস্তাব করেছে। দেখেন ওনার ভাষাটা কি, উনি বলছেন যে যেভাবে উনি আক্রমণ করেছেন, আক্রমণের পর ওনার দাবি হলো দুনিয়ার কোনো দেশের প্রধানই ইরানের প্রধান হতে চাইবেন না। তারা আমাকে খুব স্পষ্ট করেই বলেছিল আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা বানাতে চাই। আমি বলেছি ধন্যবাদ,
আমার এটার দরকার নেই। হয় বিশ্বাস আপনার যে ইরান ট্রাম্পকে বলেছে, এবং এটা কিন্তু ট্রাম্প কিন্তু কথার কথা বলেনি। ওয়াশিংটনে গতকালকে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠান ছিল। সেই তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প দাঁড়িয়ে ভাষণে এই কথাটি বলেছে। ওনার নানা রকম উল্টাপাল্টা কথা নিয়ে ইদানিং মানুষের মধ্যে নানা ধরনের হাস্যরস দেখা যাচ্ছে, কিন্তু সে হাস্যরসে নানা রকম অযৌক্তিক কথাবার্তা বলছেন, একে তাকে অপমান করছেন। সাংবাদিকরা যখন প্রশ্ন করছে, সাংবাদিকদের বলছেন যে তোমাদের এটা ফেক নিউজ, CNN ফেক নিউজ, ABC ফেক নিউজ, এগুলি যা তা বলছেন, সেগুলো তো বলছেনই। এটা নিয়ে নানা রকম হাসাহাসি হচ্ছে, ট্রল হচ্ছে, ওখানে নানা রকম কমেডি আপনার অনুষ্ঠানে তার ভাষণে নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে দেখলাম একজন আমেরিকান একজন সিনেটর উনি বললেনই যে ট্রাম্প কিভাবে মানে খুব সিরিয়াস বিষয়ে একের পর এক মিথ্যা কথা বলছে, সেগুলো উনি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। উনি বলতেছিলেন যে যখন ট্রাম্প প্রথম ইরানকে আক্রমণ করে, তখন প্রথম উনি বলেছেন যে আমাদেরকে আক্রমণ করবে, এই জন্য আমাদের নিরাপত্তা ঘাটতি আছে। উনি বলেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা, পরে প্রমাণ হলো এটা মিথ্যা কথা। উনি বলেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এখন পর্যন্ত অনেক কিছু আছে, এটাও মিথ্যা কথা। এবং তারপর প্রতিদিন উনি বলতেছেন ইরানের আর কিচ্ছু নাই, ইরানের কোনো রকম নেভি নাই, কোনো রকম এয়ারফোর্স নাই, কোনো রকম মিসাইল নাই, কিচ্ছু নাই। এগুলো টোটালি মিথ্যা কথা। কারণ এগুলো যদি হয়েই থাকে তাহলে ইরান কীভাবে একের পর এক আক্রমণ চালাচ্ছে, তাদের মিসাইল দিয়ে, তাদের ড্রোন দিয়ে কীভাবে আক্রমণ করতেছে। তো উনি একের পর এক মিথ্যা কথা বলছেন, নির্জলা মিথ্যা কথা বলছেন। আবার কেউ এমন কথা বলছেন যে ট্রাম্পকে না আসলে সঠিক তথ্যই কেউ দিচ্ছে না। বয়স্ক লোক তো ঘরে বসে থাকেন, ওনার যে সমস্ত এইড আছে, মানে ওনার যারা সহকারী আছেন অথবা আপনার পেন্টাগনে যে সমস্ত লিডাররা মানে বড় বড় কর্মকর্তারা ওনার সঙ্গে দেখা করেন, তারা নাকি ওনাকে কেউ প্রকৃত তথ্যটা দিচ্ছে না। তারা যেগুলি দিচ্ছে এই তো আমরা জিতে গেলাম বলে অমুক হয়ে গেলাম। দেখেন যুদ্ধ কিন্তু শুরু হয়েছে আজকে 4 সপ্তাহ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুইটাই সুপার পাওয়ার, দুইজনেরই পারমাণবিক অস্ত্র আছে। এই দুইটা দেশ মিলে ইরানকে আক্রমণ করে ইরানের কিছুই করতে পারছে, ইরানের অনেক ক্ষতি করতে পারছে, কিন্তু ইরানের তাদের যে মূল লক্ষ্য ছিল যে ইরানের শাসন ক্ষমতায় পরিবর্তন আনা, সেটা তারা আনতে পারছে না। উপরন্তু ইরানের আক্রমণে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এটাকে অনেকটা বলা হয় ওই মৌমাছির হুল ফোটানো নীতি। এটা আসলে চীনের মাও সেতুংয়ের একটা থিওরি ছিল। উনি উদাহরণ দিয়ে বলেছিলেন যে ধরেন সিংহ তো অনেক বড় প্রাণী, সে বড় একটা থাবা দিয়ে যে কোনো প্রাণীকে অন্য কোনো প্রাণীকে হত্যা করতে পারে। কিন্তু যখন সিংহ যে কোনো একটা মৌচাকের কাছে যেয়ে বসে, তখন সে মৌমাছি কিন্তু সিংহকে তাড়িয়ে দেয়। কীভাবে তাড়িয়ে দেয়? তারা কিন্তু সিংহের সঙ্গে ছুটতে পারে না, সিংহর থাবা নিচে তারা পড়ে না, তারা উঠতে উঠতে যায়, সিংহকে হুল ফুটায়। হুল ফুটানোর পর সিংহ ব্যথা পায়, আবার আরেক জায়গায় হুল ফুটায়, আবার আরেক জায়গায় হুল ফুটায়। এভাবে ক্রমাগত হুল ফুটিয়ে সিংহের মতো একটা বড় প্রাণীকেও ছোট ছোট মৌমাছিরা পরাজিত করতে পারে। এখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যে যুদ্ধ, যেটাকে আমি শুরু থেকেই একটা অসম যুদ্ধ বলছি, কিন্তু এটাতে যুক্তরাষ্ট্র পেরে উঠছে না। ওই মৌমাছি এবং সিংহের হুল ফুটানোর যে পদ্ধতি, রণকৌশল, তার কারণে যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করছে, বিমান দিয়ে বোমা ফলাচ্ছে, মর্টার মারছে, শেল মারছে। এ পর্যন্ত প্রায় 7,000 আক্রমণ নাকি ইরানের ওপর হয়েছে। ভাবুন একবার কত বড় ক্ষতি হয়েছে। এখন তো বেপরোয়া হয়ে গেছে, এখন তো তারা কোনো নিয়ম নীতি মানছে না, বেসামরিক স্থাপনাতেও বোমা মারছে এবং আক্রমণ করছে, মর্টার সেলের আঘাত চলছে। কিন্তু তারপরেও তারা ইরানের শাসন ক্ষমতার কোনো পরিবর্তন আনতে পারে নাই। এবং পৃথিবীর কোনো দেশকে যদি আপনি জয় করতে চান, সেখানে কিন্তু আপনার স্থল বাহিনী আগে যেতে হবে। এটা যুদ্ধ রণনীতিতে বলাও হয়, একটা দেশকে তুমি জয় করতে পারবে তখন, জয়ের শুরুটা হবে তখন যখন তার ভূমিতে তোমার সৈন্যের বুটের পা পড়বে, তখন থেকে তোমার জয় শুরু হবে। তো ইরানে আপনি যুক্তরাষ্ট্রের অথবা ইসরায়েলের সেনার বুটের পা পড়া সম্ভব না, পড়ে নেই এখন পর্যন্ত, এটা পড়তে পারবেও না।
এখন আর শাসন ক্ষমতা পরিবর্তনের কথা আমেরিকা ভাবছে না। আমেরিকার এখন একমাত্র ধ্যান জ্ঞান হলো গিয়ে হরমুজ প্রণালীকে মুক্ত করা। আপনারা জানেন হরমুজ প্রণালী একটা ছোট্ট প্রণালীর মতো, সেটা ইরানের পাশ দিয়ে গিয়েছে, যেটাকে ওমান সাগরের সঙ্গে পারস্য সাগরের একটা সংযোগ ঘটিয়েছে। সেই প্রণালীতে সমস্ত তেলবাহী জাহাজের 20% জাহাজ ওই পথ দিয়ে আসে। ইরান প্রথমে এটা বন্ধই করে দিয়েছিল, তারপরে তারা বলছে যে সমস্ত দেশকে আমরা আমাদের মিত্র মনে করি তাদের জাহাজকে আমরা ওখান দিয়ে যেতে দেব। এবং খুব মানে আপনার সুখবরের মধ্যে একটা হলো, সেই ওনারা এই আজকেও দেখলাম ওনারা 5টা দেশের নাম বলেছেন যে এই 5টা দেশকে আমরা যেতে দেব। এবং এই 5টা দেশের মধ্যে বাংলাদেশ আছে, ভারতও আছে, পাকিস্তান আছে, চীন আছে, রাশিয়া আছে, এগুলো আছে। তো কিন্তু তারা আমেরিকা অথবা আমেরিকা কিংবা আমেরিকার মিত্র যারা আছেন, ইসরায়েল তার মিত্র যারা আছেন, তাদেরকে ওই হরমুজ প্রণালীতে যেতে দেবে না। এর যে প্রভাব, আমেরিকা অনেক প্রায় কান্নাকাটির মতোই করেছিল ইউরোপের কাছে, ন্যাটোর কাছে, যে আপনারা সবাই আসেন হরমুজ প্রণালীটাকে মুক্ত করেন। কিন্তু ইউরোপের কেউ তার কথা কান দেয়। এটা আমি আগেও একটা ভিডিও করেছিলাম। ইউরোপের সবাই বলেছে ভাই এটা আপনার যুদ্ধ, এই যুদ্ধ আমরা শুরু করিনি। আর এই হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এত মাথা ব্যথার কারণ হলো, হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজগুলি যেতে পারছে না বলে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে কিন্তু তেলের দাম অনেক বেড়ে গেছে। এবং তেলের দামে বৃদ্ধির প্রভাব কিন্তু তাদের বিভিন্ন পণ্য সামগ্রীর মধ্যেও পড়ছে। এরই মধ্যে ডেমোক্রেটরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে, সাধারণ মানুষের আন্দোলন হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। তারা বলছে ট্রাম্প এই যুদ্ধ একা একা শুরু করেছে। এবং তাদের মধ্যে মূল যে দাবিটা উঠেছে, তারা তো স্বার্থপর মানুষ, তারা বলছে যে এই যুদ্ধে আমার কী লাভ। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বক্তব্য হলো এই যুদ্ধে আমার কী লাভ, আমাদের কী লাভ, কোনো লাভ নেই। এই যুদ্ধে আমাদের লস, আমাদের প্রচুর টাকা যাচ্ছে। এবং একটা হিসেবে দেখা যাচ্ছে প্রতিদিন তাদের $2 বিলিয়ন করে কেবল অস্ত্রশস্ত্রের পেছনেই তাদের $2 বিলিয়ন করে ব্যয় হচ্ছে। এরই মধ্যে আপনারা জানেন পেন্টাগন $200 বিলিয়ন আরও চেয়েছে সরকারের কাছে, যে আমাদের এই টাকাটা লাগবে যুদ্ধ অব্যাহত রাখতে গেলে। সাধারণ মানুষ বলছে আমাদের ট্যাক্সের টাকা আমরা এখানে কেন ব্যয় করব। আর এই ট্রাম্প যুদ্ধের নির্বাচনের আগে বলেছিল উনি কোনো যুদ্ধে যাবেন না, কোনো যুদ্ধে জড়াবেন না, মানুষকে কম দ্রব্যমূল্য কমাবেন। এবং ওনারা বলে সবচেয়ে বেশি দ্রব্যমূল্য হয়ে যাচ্ছে, এবং ওনারা বলে সবচেয়ে বেশি যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে যাচ্ছে। এবং যুক্তরাষ্ট্রের বক্তব্য হলো, জনগণের বক্তব্য হলো, এই যুদ্ধের মাধ্যমে যদি কারো লাভের সম্ভাবনা থাকে সেটা হলো ইসরায়েলের লাভের সম্ভাবনা, আর কারো লাভের সম্ভাবনা নাই। এবং ইসরায়েলের ভেতরেও কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে সাধারণ মানুষরা ফুঁসে উঠছে। অনেক শহরে ওই দিন একটা শহরের মেয়রকে দেখলাম, সে চিৎকার করে বলছে এবং সে কান্না করছিল, এই যে নেতানিয়াহুর কারণে আমাদের আজকে এই অবস্থা, এই যুদ্ধে আমাদের জড়িয়ে কী লাভ, আমরা তো এই যুদ্ধ চাইনি। এখন দাঙ্গাবাজ যুদ্ধবাজ দুজন নেতানিয়াহু এবং ট্রাম্প এগুলি করছে। এবং ট্রাম্পের আচরণের মধ্যে ক্রমাগত আমি যেন দেখতে পাচ্ছি, আগেও উনি অসংলগ্ন অনেক কাজ করতেন, এখন ওনার অসংলগ্নতা যেন আরও বেড়ে গেছে, অনেকটা পাগলামির পর্যায়ে উপনীত হয়েছে। এটা হয় অনেক সময়, এমনি মানুষের বয়স হয়ে গেলে নানা রকম তো অনেক কিছু সমস্যা হয়, অনেক কিছু তারা সঙ্গতি রাখতে পারে না, একটার সঙ্গে একটা চিন্তার কথাকে সিনক্রোনাইজ করতে পারে না, এটা তো একটা হয়। কিন্তু তারপরে যখন সে ক্রমাগত হতাশায় লিপ্ত হতে থাকে, যখন ক্রমাগত সে কোনো হিসেব মেলাতে না পারে, তখন সে অসংলগ্নতা আরও বেড়ে যায়। ট্রাম্পের ক্ষেত্রে সেটা হয়েছে কিনা আমরা জানি না। তবে আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বেশি ভূমিকা রাখা উচিত যুক্তরাষ্ট্রের জনগণের, নাগরিকদের। তারাই কেবল পারে এই পাগলকে ঠেকাতে। তা না হলে এমন পাগলামিপূর্ণ কথাবার্তা বলার পর তাকে